শুধু দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। বহুল প্রতীক্ষিত এবং শিক্ষার্থীদের আকাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯ সেপ্টেম্বর। এরই মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে ঢাবি ক্যাম্পাসে। শিক্ষার্থীরা বেশ উৎসবমুখর পরিবেশ, তারা নির্বাচনকে সামনে রেখে বেশ উৎসবমুখর দেখা গেছে শিক্ষার্থীদের। ১২ থেকে ১৮ আগস্ট চলছে মনোনয়নপত্র সংগ্রহ। আজ ১৭ আগস্ট, কালকে একদিন সময় আছে। ১৮ আগস্ট এবং ১৯ আগস্ট হচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়সীমা। ইতিমধ্যে বেশ কয়েকটি ছাত্র সংগঠন মনোনয়নপত্র সংগ্রহ করেছে এবং তারা তাদের মধ্যে তাদের দলের মধ্য থেকে তারা তাদের নির্বাচিত যাদেরকে প্রার্থী করবেন সেই প্রার্থীগুলো তারা নির্বাচিত করতে যাচ্ছে। এবং সেই নির্বাচনকে ঘিরে ডাকসু নির্বাচনকে ঘিরে কিছুটা উত্তাপ আমরা দেখতে পাচ্ছি। রাজনীতি চলছে, রাজনীতির মারপেট চলছে, রাজনীতির ডামাডোল চলছে এবং নির্বাচনের পরিবেশও তারা বজায় রাখবার চেষ্টা করছে। আজকেও ১৭ আগস্ট, যদিও আজকেও মনোনয়নপত্র সংগ্রহ করছে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো। দর্শক, আমরা শেষ পর্যন্ত আসলে ডাকসু নির্বাচন নিয়ে কি ধরনের রাজনীতি চলছে এবং আগামী ৯ সেপ্টেম্বর সেই নির্বাচনটা কতটা ফলপ্রসূ হয় সেই বিষয়টা দাঁড় করাবে ছাত্র সংগঠনের কর্মকাণ্ডের উপর ডিপেন্ড করে। দর্শক, আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আসলে ৯ সেপ্টেম্বর কেমন উৎসবমুখর পরিবেশে নির্বাচন হতে যাচ্ছে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মমিনুল ইসলাম জিসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল এবং ছাত্রদলের ডাকসু ভিপি প্রার্থী বলা হচ্ছে তাকে। আবার আমার ডানে আছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ, আহ্বায়ক রিফর্ম বাংলাদেশের। দুজনকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আজকের অনুষ্ঠানে। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। বলছিলাম ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। প্রথমে একটু যেতে চাই মমিনুল ইসলাম জিসানের কাছে। মমিনুল ইসলাম জিসান, ছাত্রদল নিশ্চয়ই মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে, যেহেতু কালকে তো শেষ দিন, সংগ্রহ করেছে কিনা বা আপনারা কি মনে করছে? সব মানে কি কোনো প্রার্থী নির্বাচিত না করেই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে, কিরকম বিষয়টা আসলে? জি, ধন্যবাদ চ্যানেল এসকে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রাণের দাবি ডাকসুকে কেন্দ্র করে আজকে একটি সংলাপে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই, জাতীয়তাবাদী ছাত্রদল এদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় সবসময় ইতিবাচক ধারায় আন্দোলন সংগ্রাম করে গিয়েছে। বিগত 15.5 বছর শুধু নয়, প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী আদর্শের শক্তি তথা আমরা জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার, শিক্ষার্থীদের চাওয়া পাওয়া এবং তাদের গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে আমাদের পথ চলা। তো দীর্ঘ অচলায়তন ভেঙে আপনারা জানেন একবিংশ শতকে 2019 সালে একটি ডাকসু নির্বাচন হয়েছিল। আবার 5 আগস্টের পরবর্তীতে বাংলাদেশের যে ছাত্র রাজনীতির ইতিবাচক ধারা সূচিত হয়েছে, সেই ধারাকে সাধুবাদ জানিয়ে এবং সানন্দে গ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তৃপক্ষ ডাকসুর তফসিল ঘোষণা করেছে। আমরা প্রথমেই এই তফসিলকে স্বাগত জানিয়েছিলাম এবং ডাকসুকে সবসময় ইতিবাচকভাবে আমরা দেখে এসেছি। কিন্তু এই নির্বাচনের পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমাদের একটি দাবি ছিল, একবিংশ শতকে এর আগে যে নির্বাচনটি হয়েছে ডাকসু, সেটি কিন্তু একদম একপেশে নির্বাচন হয়েছে। সেখানে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। সেখানে হলে হলে ভোট কেন্দ্র স্থাপন করে আমাদের বিরোধী মতের যারা ভোটার ছিল তাদেরকে কিন্তু ভোট দিতে দেওয়া হয়নি, তাদের উপর পাশবিক নির্যাতন চালানো হয়েছিল। আজকে যে ডাকসু হতে যাচ্ছে, 2019 সালে যারা শিক্ষার্থীদের উপর হামলা করেছিল এবং ওই সময় যারা নির্বাচনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল, যে প্রশাসন ছিল, সেই প্রশাসন কিন্তু এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রন্ধে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শিক্ষার্থীর কথা বলছেন না শিক্ষকদের? শিক্ষার্থী, শিক্ষক সবাই। যারা গেস্ট রুমে ছাত্র রাজনীতির নামে যারা অপরাজনীতি করেছে, যারা গেস্ট রুম কালচারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের উপর হামলা করেছে, নির্যাতন চালিয়েছে, তারা কিন্তু এখনো কিন্তু ডাকসুর যে সর্বশেষ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, সেই চিহ্নিত অনেক নির্যাতকের নাম কিন্তু আমরা দেখতে পেয়েছি। কতজন ছিল সেখানে? আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্রদলের পক্ষ থেকে আমরা একটি খসড়া কিছু তালিকা দিয়েছি এবং পাশাপাশি আমরা বিশ্ববিদ্যালয়ের তালিকাতে কতজন হতে পারে? 100 প্লাস। আমরা পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমরা বারে বারে আহ্বান জানিয়ে আসছিলাম
যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটু উদ্যোগী ভূমিকা রাখলে কিন্তু কারা কারা জড়িত ছিল তা কিন্তু বের করা সম্ভব। বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো কমিটি হয়েছে, তদন্ত কমিটি, কিন্তু ওই তদন্ত কমিটির রিপোর্ট আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাইনি। এটি হলো শিক্ষার্থীদের অবস্থা। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি যে শিক্ষক মণ্ডলী যারা রয়েছিলেন, ইভেন যারা 5ই আগস্ট তাদের সন্তান সমতুল্য শিক্ষার্থীদের বুকে যখন নির্বিচারে পুলিশ গুলিয়ে চালিয়েছিল, এটার প্রতিবাদ না জানিয়ে যারা ফ্যাসিস্ট হাসিনার পদলেহন করছিল, তারা এখনো যদি প্রশাসনে যে ক্রিয়াশীল থাকে এবং তাদের অধীনে যদি আসলে নির্বাচন হয়, সেই নির্বাচন কতটুকু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামত বিশ্বাসযোগ্য হবে, প্রশ্নবিদ্ধ হবে কিনা সেই বিষয়ে আপনার প্রশ্ন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে তালিকাটা করেছেন ছাত্রলীগ বা যারা ফ্যাসিবাদের পক্ষে কাজ করেছে তাদের একটা তালিকা আপনারা দিয়েছেন 100 জন, কিন্তু 9 আগস্ট আপনাদের হল কমিটি দিয়েছেন, সেখানে তো 54 জনের একটা তালিকা বের করছে অনেকে, বলছে 54 জন আপনারা ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আপনাদের কমিটির স্থান দিয়েছেন। এই 100 জনের মধ্যে কি 54 জন নাকি 100 জনের বাইরে? না, এই 100 জনের মধ্যে ওই 54 জনের নাম আসলে থাকার কোনো সুযোগ নেই। আমরা এই যেই কমিটিটি হয়েছে, আসলে আপনারা জানেন যে 5ই আগস্টের পরবর্তীতে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি কোথাও কিন্তু স্ট্যাবিলিটি নাই। এখানে সব কিন্তু একটা টলটলায়মান অবস্থায় রয়েছে। কিন্তু 5ই আগস্টের পরবর্তীতে বাংলাদেশের অনেক জেলখানা থেকে অনেক দাগি আসামি বের হয়ে গিয়েছে, তাদেরকে কি আমরা ক্ষমা করে দিয়েছি? 5ই আগস্টের যে টলটলায়মান পরিস্থিতি যখন ছিল, তখন মব কালচারের মাধ্যমে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয় হলো পৃথিবীর মধ্যে এমন একটি বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় একটি দেশকে তৈরি করেছিল, দেশকে জন্ম দিয়েছিল। তাহলে আমরা আদতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারিত্রিক বৈশিষ্ট্য আমরা যে বিশ্লেষণ করতে চাই, তাহলে আমরা দেখবো ঢাকা বিশ্ববিদ্যালয় একটি সম্পূর্ণ একটা রাজনৈতিক বৈশিষ্ট্য সম্বলিত একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে বিভিন্ন মব কালচারের নামে 5-10 জন ছেলে গিয়ে হলে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি করেছিল, ক্যাম্পাসের রাজনীতি নিষিদ্ধ করার দাবি করেছিল। যারা আগে হলের রাজনীতি নিষিদ্ধ করার দাবি করেছিল, তারা কিন্তু এখন হল কমিটি দিচ্ছে। তারা কিন্তু হলে হলে ছাত্রদলের ছাত্র সংসদের প্যানেল নির্বাচন করার জন্য তারা কিন্তু উঠে পড়ে লেগেছে। এটা কোন সংগঠন? নিষিদ্ধ ঘোষিত সংগঠন, যারা এতদিন গুপ্তভাবে ছাত্রলীগের হয়ে শিক্ষার্থীদের উপর দমন নিপীড়ন চালাচ্ছিল, তারাই কিন্তু এখন বের হয়ে আসছে। এর অত্যন্ত দুঃখ এবং বেদনার বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। তারা কারা, কোন সংগঠন? তারা 71 যারা পরাজিত শক্তি ছিল, তারাই। 71 পরাজিত নামটা ধরলে সমস্যা কি? নামটা ওই সময় যারা যুদ্ধাপরাধীদের সাথে যারা জড়িত ছিল এবং তাদের লিজুর ভিত্তিতে যারা করেছে, নাম কি? জামাত এবং শিবির। শিবির, ওখানে জামাত কি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে? জামাতের লিজুর ভিত্তিক যে সংগঠন, সে শিবির। এখানে শিবির তো তাদের 71 এর পরে একটা সংগঠন না, শিবির 77 সালে তো তাদের প্রতিষ্ঠা। ওইভাবে যদি বলতে চান, আমরা কি তাহলে? আমাদের তো আরো পরে আমাদের জন্ম হয়েছে, তাহলে আমরা কি তাহলে কি আপনাদেরকে রাজাকার বলা হয়? না, আমাদের রাজা, তাহলে আমরা তো মুক্তিযুদ্ধের পক্ষে কেন? কারণ আমরা যাদের লিগেসি যারা ধারণ করি, তার 71 সালের মুক্তিযুদ্ধকে তার নেতৃত্ব দিয়েছিল, সেজন্য আমরা তাদের ধারক এবং বাহক। আর 71 সালের যারা পরাজিত শক্তি, তাদের লিগেসি যারা পরবর্তী ধারণ করে, আমরা তো তাদেরকে দায় অবশ্যই বহন করতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমি একটু আসবো আপনার কাছে। যদি একটু ওয়ালিউল্লাহর কাছে যেতে চাই। ওয়ালিউল্লাহ, এখন ছাত্রদল যেভাবে বলছেন, তাহলে কি এখন কি নির্বাচনের, সেই ডাকসু নির্বাচনের কি পরিবেশ এখন কি তৈরি হয়নি? যদিও 9 সেপ্টেম্বর তারিখ তো নির্ধারণ হয়েছে, এবং তাদের একটা অভিযোগ যে গুপ্ত রাজনীতি যারা করে, মুক্তিযুদ্ধ বিরোধী যারা আছে, গুপ্ত রাজনীতি করতো ইসলামী ছাত্র শিবির, এই ইসলামী ছাত্র শিবিরের দাপট চলছে বলছেন ওনারা। তারা বলছে হল কমিটিও তারা ভিতরে ভিতরে দিচ্ছে। এই ক্ষেত্রে আমি আপনি যদি একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বিষয় বলি, 1923 সালে সর্বপ্রথম ডাকসু প্রতিষ্ঠিত হয়, এবং এই 104 বছরে এ যাবৎ পর্যন্ত 37 বার আমার জানা মতে ডাকসু নির্বাচন হয়। সর্বশেষ যে নির্বাচনটা হয় আমাদের কোটা সংস্কার আন্দোলনের ভিত্তির পরেই কিন্তু এই নির্বাচনটা হয়, যে নির্বাচনটা কলুষিত করে তৎকালীন স্বৈরাচার হাসিনার যে ছাত্র সংগঠন ছিল, তারা একচেটিয়াভাবে নির্বাচন হয়। এটা আপনারা সবাই দেখছেন, আমরা দেখছি, জাতীয় দেখছে। এটা নির্বাচনের ফলাফলটা জাতীয় কেন্দ্রীয় জাদুঘরের পিছনে বসে সিলেকশন হয়, পরবর্তীতে এটা মানুষকে জানানো হয়। হ্যাঁ, জানানো হয়। তো আমি যেটা বলতেছি, উনি যে কথাটা বললেন শুরুতে, যে এই যে শিক্ষকরা এখনো বহাল আছে, তো হ্যাঁ, স্বৈরাচারের আমলের যে শিক্ষকগুলো আছে এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আছে। আপনি এদের যে কে বা কারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, এটা আপনি প্রকাশ্যে হয়তো অনেকের পরিচয় পাবেন না। এটা পাবেন বিভিন্ন পাবলিকেশনের সাথে যখন যাবেন, দেখবেন যে তারা চাটুকারিতা করে বই লিখছে। এমনও বই লিখছে যে মুক্তিযুদ্ধকালীন অবস্থায় বঙ্গবন্ধুর অবদান, বা লেখা গেছিল শেখ পরিবারের অবদান, বা কৃষি খাতে বঙ্গবন্ধুর অবদান, বিভিন্নভাবে চাটুকারিতার ভিত্তিতে ধরে ওরা বই
রচনা করছে এবং বড় এইটা দিয়ে বড় ধরনের একটা ফ্যাসিলিটি নিয়ে গেছে। তো যেমন ধরুন আমার একজন টিচার ছিল পরিচিতি, জুলাই আন্দোলন যখন চলে 19 তারিখ যখন আমি আহত হই, 20 তারিখের রাতে আমি ওনাকে ফোন দিই যে স্যার আপনি কোথায়, স্টুডেন্টদের কি অবস্থা, একেবারে মেসাগার অবস্থা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়। উনি আমার ফোনটা ধরে বললো যে ভাই আন্দোলন শুরুর পর আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে দিচ্ছি, আমি নাই। কিন্তু ওনাকে এখন দেখি বীর দর্পণে বিভিন্ন জায়গায় টকশো করে বেড়াচ্ছে এবং এই জুলাইয়ের পক্ষে নিয়ে কথা বলতেছে, বিএনপির কথা বলতেছে। তো আমার কথা হচ্ছে যে একটা শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক মুক্ত থাকুক, সেই প্রতিষ্ঠানগুলো হচ্ছে আপনার ছাত্র সংসদগুলো থাকুক। ছাত্র সংসদে প্রতিনিধিত্ব করবে কারা? ছাত্র যাদেরকে সিলেকশন করবে তারাই প্রতিনিধি। কিন্তু আমরা যখন চাইছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশ সকল শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি মুক্ত হোক, এটা শুধু আমাদের এই 24-এর পরবর্তী চাওয়া না, এটা আব্রাহার যখন হত্যা করা হলো তখনও আমাদের একই ডাক আসছিল এবং বুয়েটে কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল। আমরা যখন বারবার এই ছাত্র রাজনীতির কথা, শুধু এটা আমাদের থেকে না, এখানে বাংলাদেশের যে সোশ্যাল অ্যাক্টিভিটিস যারা ছিলেন বা সুশীল সমাজ যারা ছিলেন তারাও তৎকালীন এটার দাবি জানাইছেন, অনেক অভিভাবকরাও দাবি জানাইছেন, শিক্ষক প্রতিনিধিরাও জানাইছেন, সাংবাদিক প্রতিনিধিরাও জানাইছেন যে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বন্ধ করা হোক। কিন্তু তখন তারা কারা হস্তক্ষেপ করতো? আওয়ামী লীগ হস্তক্ষেপ করতো, বিএনপি হস্তক্ষেপ। এখন তো আওয়ামী লীগ ছাত্রলীগ নাই, না আওয়ামী লীগ ছাত্রলীগ নাই, এখন কারা প্রশ্রয় দিচ্ছে? ছাত্রলীগ নাই। কিন্তু দেখেন এই যে জুলাই পরবর্তীতে এটা বিএনপি বা ছাত্রদল তারাই অনীহা, তাদের কেন বিশ্ববিদ্যালয়ে রাজনীতি থাকবে না। আমার কথা হচ্ছে ভাই বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থাকুক, আপনি রাজনীতিতে আসেন, আমি আসি, উনি আসুক, যেটা ছাত্র কর্তৃক নির্ধারিত হবে। আর এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার দেশের রাজনীতিবিদরা চায় না যে বাংলাদেশের কোথাও ছাত্র সংসদগুলো সক্রিয়ভাবে হোক, কারণ এখান থেকে হলে ভালো ভালো মেধাবী ছেলেরা আগামী দিনের ভবিষ্যৎ নেতৃত্বে আসবে। বাংলাদেশের ভালো ভালো প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রিত্ব জায়গায় বলেন, তারা আসবে। কিন্তু তারা চিন্তা করতে এরা যদি আসে তাহলে তো আমাদের খাওয়া। এই জন্য আমি সবসময় একটা কথা বলি ভাই, ছোট্ট একটা কথা বলি, যেটা হচ্ছে আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে একটা নিষিদ্ধ পল্লীর সাথে আমি তুলনা করি। সেটা হচ্ছে বেশ্যাপল্লী, যেটা আমরা বলি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে। হ্যাঁ, এটা আমি বলি বাংলাদেশের যে আপনি তো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলেন। হ্যাঁ, একটা সময় আমি ছিলাম ছাত্র দলের সাথে, আমার স্টার্টিং জীবনটাই শুরু ছিল ছাত্র দলের রাজনীতি। কিন্তু যেখানে দেখলাম যে আসলে ছাত্র দলের পরবর্তীতে হচ্ছে আমি আসলে অন্য কোনো রাজনৈতিক দলের সাথে যাই না, যেহেতু ছাত্র ওই সময় বিএনপি এবং জামাত যেহেতু জোটবদ্ধ ছিল, ওদের সংস্পর্শে আমি পাইছি, ওদের কিছু আদর্শ, কিছু ভালো জিনিস আমার ভিতরে আমি অনুপ্রেরণা পাইছি। ওরা কারা? ছাত্র শিবিরে একসাথে জোটবদ্ধ ছিল, আপনি হয়তো শিবির করেছেন, কিন্তু আমাদের পাশে ছাত্রদল ছিল, হয়তো আপনি মনে করছেন ছাত্রদল এমন বকে যাওয়া কোনো সংগঠন নয়, ছাত্রদলের উচ্ছন্ন যা কোনো সংগঠন নয় যে এখান থেকে কেউ অন্যদিকে চলে যাবে। ছাত্রদল একটি, আমি একটু বলি এটা যাওয়ার কেন আমার বিরোধিতা করে কেন কারণ আছে ছাত্রদল থেকে। হ্যাঁ, আমার জীবনে সর্বপ্রথম আমি রাজনৈতিক ব্যক্তিবর্গের যদি সাক্ষাৎ হয় সেটা আমি ম্যাডাম জিয়ার পাইছি। 2001 সালে যখন আমার বাসার পাশে আমার চাচা সম্পর্কে হয়, ফজলুল হক চাচা যখন অসুস্থ হয়, ওনাকে দেখতে চলে গেছেন। কতটা মানবিক একজন নেত্রী হইলে উনি ঢাকা থেকে চলে যান ওনাকে দেখার জন্য। ওনার বাসায় আমার দেখা, তখন জাইমা রহমান ছিলেন, ছোট প্যান্ট পরতেন, ওই সময় ওনার সাথে আমার দেখা। উনি আমার মাথায় হাত রেখে বলছিল, বাবা মানুষের মতো মানুষ হইতে হবে এই দেশে। সেই জিনিসটা আমার কানে এখনো বাজে এবং পড়াশোনা করতে হবে। মানুষের মতো মানুষ হতে পারেন না বলে ছাত্রদল থেকে না, আমি অবশ্যই মানুষের মতো, সেই নীতিগত জায়গাটা আমার ভিতরে এখন আমি লালন করি। এখানে আরেকটু বলি, এবং পরবর্তীতে যখন 2001 সালে ওই চাচা মারা যাওয়ার পরে আবার লম্বা হয়ে যাচ্ছে, উনি আবার ওখানে গেছেন, ছাত্রদল ছেড়ে গেছেন, পরবর্তীতে আপনি শিবিরের সাথে জড়িত। শিবিরের সাথে ওইভাবে অ্যাক্টিভ জড়িত হই নাই, কিন্তু শিবিরের সংস্পর্শে আমি ওদের আদর্শ, আমাকে নামাজের কথা বলতো, যে সময় আমি নামাজ পড়তাম না, এখন আমি নামাজ কালাম পড়ি, ভালো ভালো কিছু জিনিসগুলো আমি নিছি, যেটা আমার ব্যক্তি এবং আমার পরকালীন বা আমার সবকিছুতে আমার প্রয়োজন, সেই জিনিসটা। যাই হোক, যে মূল জিনিসে আমরা আসি, যে আমার কথা হচ্ছে যে এখন যারা ফ্যাসিবাদের পক্ষে যারা, তারা কিভাবে এখানে প্রশাসন আছে, যেটা ছাত্র দল, আমি এটাই বলছিলাম, কারা সুযোগ দিচ্ছে, কারা প্রশ্রয় দিচ্ছে, শিক্ষক রাজনীতি। আমরা ছোট করে বলি, আমি ছোট করে বলি যে বিশ্ববিদ্যালয়গুলো যদি রাজনীতিটা বন্ধ রাখতো, লিয়াজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চলো, কারণ এখান থেকে ভালো ভালো ছাত্র নেতার জন্ম হবে যারা পরবর্তীতে দেশের নেতৃত্ব দিবে। কিন্তু আমাদের দেশে উনি তো আরেকটা অভিযোগ করছে, গুপ্ত রাজনীতি করছেন। গুপ্ত রাজনীতি এখানে বলি, কাজী নজরুলের বিখ্যাত একটা কবিতা আছে সংকল্প, যেটা আছে কিসের নেশায় কেমন করে অনার্স করে 14 বছরে, এমনও প্রার্থী আছে, ওনাদের একজন মহিলা প্রার্থী আছে যার 13 বছর চলতেছে, এখনো গ্রাজুয়েশন কমপ্লিট হয় নাই। তার ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তার যে ঢাকা বিশ্ববিদ্যালয় যতবার রক্তাক্ত হয়েছিল, যতবার নিগৃহীত হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের
ফ্যাসিবাদের বিরোধী আন্দোলনটা ভিন্ন। উনি তো ইচ্ছা করে মানে ড্রপ আউট হয় না। এখানে একটু বলছি, উনি তো ইচ্ছা করে অবশ্যই ড্রপ আউট হয় না। ওরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ যে মেধাবী শিক্ষার্থী, ল ডিপার্টমেন্টে সে, আপনি যাকে ডিনোট করেছেন সেই আমাদের কেন্দ্রীয় ছাত্র, আপনি কিন্তু মানে আমাদের নারী নেত্রীকে নিয়ে যেভাবে কুরুচিপূর্ণ ইঙ্গিত করছেন, আসলে এটা কোনোভাবেই একদম মানে সচেতন নাগরিক হিসেবে, একজন ছেলে হিসেবে এটা কিন্তু কোনোভাবেই ঠিক হচ্ছে না। আমি একটা ব্যাপার ক্লিয়ার করি ভাই, আইন বিভাগের কিন্তু মেধাবী শিক্ষার্থী আমি জানি উনি সেটা জিসান ভাই, আমি যদি একটু ছোট্ট করে ওনার সাথে একটা প্রশ্ন করি, আমি বিষয়টা ক্লিয়ার করে একজনই আমরা বিকল্প কাউকে খুঁজতে পারিনি। উনি যেভাবে উনি বলছেন 13 বছর শেষ করতে পারেন। আমি বললাম না, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রচলিত একটা আছে যে মোরাল পুলিশিং বলেন, ব্যাশিং বলেন, বট আইডি বলেন, এগুলো কিন্তু নিষিদ্ধ ঘোষিত সংগঠন যারা আছে তারা কিন্তু এগুলো ব্যবহার করে। আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করছি। এবং গণতান্ত্রিক প্রত্যেকটি শক্তির বিরুদ্ধে কিন্তু তারা কিন্তু তারা এগুলো বারে বারে কেন করে? কারণ তারা বিগত 15.5 বছর তারা আওয়ামী লীগের আস্তিনের নিচে তারা লুকিয়ে লুকিয়ে রাজনীতি করেছে। তাদেরকে কোনোদিন ক্লাসে যেতে তাদেরকে বলতে দিতে হবে। এটাই কিন্তু হচ্ছে জুলাই আন্দোলন বা ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের বিষয় একটা, ছাত্র রাজনীতির বিষয় আলাদা। যেহেতু আমরা আপনি 14 বছরের যে বিষয়টা নিয়ে ছাত্র রাজনীতির কথা বলতেছি, জুলাই আন্দোলন তো 1 বছর, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এটা 17 বছর, এটা 17 বছরের আন্দোলন। না ড্রপ আউটের ব্যাপারটা, আমিও কিন্তু ছাত্রত্ব শেষ করছি, আপনারও ছাত্রত্ব শেষ, আমার জানা মতো আপনি মনে হয় ডাবল মাস্টার্স বা কিছু একটা রানিং চলতেছে, তাই তো? ডাবল মাস্টার্স। তো ওনার তো গ্রাজুয়েশন কমপ্লিট হয় নাই। ওনার যদি সদিচ্ছা থাকতো উনি কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট যেভাবেই হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 15.5 বছর বিরোধী মতের যারা ছিল তাদের প্রতি কি বিরূপ কি বৈরী আচরণ করা হতো আপনি কি চিন্তা করতে পারেন? আবার চোখের সামনে তো অনেক শিবিরের ছেলে পেলে যেখানে হচ্ছে শিবির বলাটাই, মানসুর আলমকে বেশ কয়েকবার উপর্যুপে হামলা করা হয়েছে, হসপিটালে এসে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে দেশবাসীর ভালোবাসা সে এখন টিকে আছে। একটু কথা বলতে দিতে হবে, নাহলে তো হবে না। আমি এখানে কারোর বিরোধিতা করতেছি না, আমি যে ছাত্র রাজনীতির কল্যাণে যেটা আমি সেটাই বলতেছি। কবিতা যেভাবে করছেন, কাজী নজরুলের কবিতা যেভাবে করে 14 বছরের অনার্স মাস্টার্সের এখানে প্রেক্ষাপট নিয়ে আসছে, চলে আসে ঘটনা। তো একটা বিষয় হচ্ছে যে অন্য কোন সংগঠনে দেখেন না এরকম 13 বছর 10 বছর? না, আমি এইভাবে এত বছর না অনার্স কমপ্লিট করে ফেলছি। যার শেষ হয় না সে কিন্তু ছাত্রত্ব পরিচয় দেয় না। আমার যেদিন ছাত্রত্ব শেষ, আমি সেই দিন ছাত্র রাজনীতি বাদ। আমার লাইফে ছাত্র রাজনীতি টোটালি বাদ। আমি রাজনীতি আপনার কাছে আবার আসবে, একটু যেতে চাই। ক্লিয়ার করি যে শিক্ষকের ব্যাপারটা বলছে উনি, শিক্ষক এখনো লুকায়িত আছে। তাদের বিরুদ্ধে এই যে বাংলাদেশের বিভিন্ন ধরনের রাজনৈতিক দলগুলো শ্রমজীবী বা এইটা সেইটা শিক্ষকজীবী আছে, এইগুলো বন্ধ করে দেখ। একটা শিক্ষকের কাজ কি? সে রিসার্চ করবে, গবেষণা করবে, বড় বড় গবেষণা স্টুডেন্টদেরকে দিবে, তাদেরকে নিয়ে ভালো একটা সেই সংস্কৃতিটা আমাদের নাই। কিন্তু আমরা আজকে বন্ধের দাবি তুললে বড় একটা রাজনৈতিক দল এখানে হস্তক্ষেপ করবে। যেমন ধরেন এই জুলাই পরবর্তীতে আমার জীবনে এই 34 বছর 33 বছরে আমার জানতাম না, কিন্তু আমরা যেটা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সে আবিষ্কার করে দেয় নবাগত শিশু মুক্তিযোদ্ধা। তাহলে এটা কিভাবে বলে একজন চাটকার হইলে এই কথাটা বলতে কেন বলতেছে? একটা দলকে খুশি করার জন্য, এই খুশিটা করে উনি ব্যক্তিগতভাবে বেনিফিশিয়ারি হওয়ার জন্য, কিন্তু তার ছাত্র যে সমতুল্য পুত্র সন্তান তাদেরকে যে সার্ভিস দিবে সেটা আমি এখন উত্তর পাইনি। যে ওলিউল্লাহ যিনি বলছেন যে আসলে এদেরকে, আমার প্রশ্ন হলো এদেরকে প্রশ্রয় দিচ্ছে কে? যে ছাত্রলীগ, এবং যদি থাকে ওখানে উনি বলছেন তালিকা দিয়েছেন ছাত্রলীগের অনেকে আছেন ভোটার, তারা এখনো কিভাবে ওখানে রাজনীতি করে, কিংবা যারা শিক্ষকরা যারা ফেসিবাদের পক্ষ তাদেরকে প্রশ্রয় আশ্রয় দিচ্ছে কে? উনি যে ভোটার ছোট্ট করেছে, উনি যে ভোটারের কথা বলছে, নিষিদ্ধ আওয়ামী লীগের ছাত্রলীগের কথা বলছে, ওনাদের লাস্ট একটা কমিটি ছিল হল কমিটি, যেই কমিটিতে প্রায় 52 জন বা 54 জন, হ্যাঁ 54 জন কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন সময় পদে না না অবস্থান ছিল। না না কোনো পদধারী কোনো নেতা, এটা আমার মুখের কথা না, কোনো পদধারী না না কোনো পদধারী কোনো নেতা এখানে ছিল না। কিন্তু ফরাদের ছাত্র শিবিরের যে ফরাদ সহ আরো যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকটা ফ্যাকাল্টি কিন্তু তাদের পদ ছিল। তারা এখন শিবিরে ওপেন হয়ে রাজনীতি করছে। আমি একটু এক বিষয়টা ক্লিয়ার করতে, আপনি যেটা বলছেন আমি এখানে আজকে পদধারী আছে, এটা শুধু আমার কথা না, ছাত্র দলের একটা অংশ কিন্তু বিদ্রোহ করছে। সম্মানিত সহ-আলোচক, আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আপনি যে অভিযোগ করেছেন আমাদের যে 54 জন, একজন লোককে যদি দেখাতে পারেন যে তারা কোনো কোথাও পদধারী, আচ্ছা এটা যদি পদধারী না হতো তাহলে 6 জনকে বহিষ্কার করছে, একটা অংশ কেন বিদ্রোহ করলো? যে 6 জনকে বহিষ্কার করা হয়েছে, আমরা অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি সহ আমাদের যে শীর্ষ নেতৃত্ব রয়েছে তাদের মাধ্যমে একটি শক্তিশালী তদন্ত কমিটি করে দিয়েছি। আপনারা জানেন 6 জন যে বহিষ্কার করা হয়েছে, জি জি যে তদন্তের আগে হয়েছে, হ্যাঁ তদন্ত এটা হওয়ার পরে কিন্তু আমরা তদন্তের পরে জানেন বহিষ্কার করা হয়েছে। শুধু ঢাকা, শুধু কেন্দ্রীয়ভাবে আমরা এখন পর্যন্ত প্রায় 5000 উপর কিন্তু আমাদের সারা বাংলাদেশে বহিষ্কার অব্যাহতি দেওয়ার ঘটনা রয়েছে। কিন্তু আমরা শুধু
আপনারা জানেন মাঝে কিছু আমাদের বিরুদ্ধে, বিশেষ করে ছাত্র দলের বিরুদ্ধে ইন্টেনশনালি মিডিয়া ট্রায়াল করা হতো, কিছু হতে আমাদের এখনো হচ্ছে মিডিয়া ট্রায়াল, এখনো মিডিয়া ট্রায়াল হচ্ছে। আমরা জাতীয়তাবাদী ছাত্র দল আমাদের সাংগঠনিক আপনারা আপনাদের কমিটিতে 54 জন ছাত্রলীগের লোক রাখবেন, মিডিয়ায় বলতে পারবে না, 6 জন বহিষ্কার করবেন, না আমরা কোনোভাবেই আমরা মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করি, স্বাধীনভাবে মতামত ব্যক্ত করার রাজনীতিতে আমরা বিশ্বাস করি, এবং আমরা প্রকাশ্যে যে রাজনীতি চর্চা এবং অধিকার বাস্তবায়ন করার যে রাজনীতি, সেই রাজনীতিতে আমরা বিশ্বাস করি। আমরা বারে বারে আমাদের যারা সমালোচক যারা রয়েছেন তাদেরকে আমরা বারে বারে বলি যে আমাদের সমালোচনা করুন, আমাদের ভুল ধরিয়ে দিন। আমরা মিডিয়া যদি আবার ভুল ধরে দেয় আমাদের মিডিয়ার বিরুদ্ধে আপনি দেখেন কোথাও কোনো আমাদের মিডিয়ার বিরুদ্ধে কোথাও কোনো মব জাস্টিস করার কোনো ঘটনা ঘটেছে একটা বিষয়। ধন্যবাদ। আমি একটু বিরতিতে যাচ্ছি দর্শক, আমাদের হাতে এখন বিরতি নেওয়ার সময় হয়েছে, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন। দর্শক আবারও আমন্ত্রণ চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। আলোচনা চলছিল আসলে ডাকসু ঘিরে রাজনীতি। আজকের বিষয় বেশ জমে উঠেছিল কথাবার্তা। আমরা দুইজন আমাদের সাথে ছিলাম, মুমিনুল ইসলাম জিসান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল, আছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ আহ্বায়ক রিফর্ম বাংলাদেশ। আমি আবার বিরতির পর আবার একটু জিসান ভাইয়ের কাছে একটু যেতে। জিসান ভাই, আপনি অনেকগুলো কথা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনে ফ্যাসিবাদের লোক রয়েছে, ছাত্রলীগের নিষিদ্ধ ছাত্রলীগের ভোটার তালিকা রয়েছে। ছাত্রদল এখনো পর্যন্ত কোনো প্যানেল চূড়ান্ত করতে পারেনি ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। এটি কি আসলে এই কারণগুলোর জন্য পারেনি, নাকি আসলে ডাকসুতে প্রার্থী বেশি, ডাকসুতে ছাত্রদলের প্রার্থী বেশি বেড়ে গেছে, প্রার্থী নির্বাচন করতে পারছেন না, বা একজন যদি বলি একেবারে এমন কোনো ভালো ইমেজের নেতা তৈরি খুঁজে পাচ্ছেন না যাকে আপনারা প্রার্থী হিসেবে ভিপি জিএস প্রার্থী হিসেবে আপনারা ঘোষণা করতে পারেন, এখনো কেন করতে পারলেন না? আসলে প্রথমে যে জিনিসটা বলেছিলাম, ডাকসুকে আমরা সবসময় প্রাধান্য দিয়ে কিন্তু আমাদের রাজনীতি, আমাদের ডাকসুকে প্রাধান্য দিতে গিয়ে রাজনীতির পরবর্তীতে আমাদের বিগত 15.5 বছর ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অনেক দক্ষ, মেধাবী, চৌকস এবং বিচক্ষণ ছাত্রনেতা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে উঠেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রাণের দাবি এবং পাশাপাশি যে সংস্কার সহ ফ্যাসিবাদের দোসরদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে যে বিচার করে যে বাস্তবায়ন, আমরা দুইটাকে সাথে সাথে নিয়ে কিন্তু আমরা কাজ করছি। আমাদের কেন্দ্রীয় ছাত্রদল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের কিছু যারা লোক রয়েছেন, আমরা সকলের তথ্য মতে জানতে আমরা কাজ করছি আর কি, যাতে এমন একটি চৌকস এবং দক্ষ এবং এমন একটি সর্বজন বিদিত কিংবা সর্বজন গ্রহণযোগ্য আমরা এমন একটি প্যানেল দিব, যে প্যানেলের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো প্যানেল ঠিক মতো দাঁড়াতে পারবে না। মানে এমন, এবং আমরা এখানে জয় নিয়ে এখনো বাছাই চলছে। আপনি জানেন কালকে আমাদের লাস্ট ডেট রয়েছে। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আপনাদের কথাবার্তা চলছে, এরকম খবর আমরা পাচ্ছি। তো আপনি কি প্রার্থী হচ্ছেন এবার? আমি আসলে আশা আছে কিনা? আশা আছে বলতে, আমি বিগত 15.5 বছর, আমি 2009-10 সেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আজকে পর্যন্ত আমি অনেক কষ্টে গ্রাজুয়েশন করতে পারলো, আমি মাস্টার্স কিন্তু শেষ করতে পারিনি। আমি 2019 সালের পরে আবার অনেক ডিনস কমিটি এবং একাডেমিক কমিটি থেকে আমার মাস্টার্সের ভর্তির যে প্রক্রিয়া, এটা পাশ হলেও আপনার এই মাকসুদ কামাল আওয়ামী লীগের যে তৎকালীন প্রভিসি ছিল, ও কিন্তু আমার এটা অ্যাপ্লিকেশনকে আটকে দিয়েছিল, আমি কিন্তু মাস্টার্স শেষ করতে পারিনি। ফ্যাসিবাদ বিরোধী চূড়ান্ত আন্দোলন তথা জুলাই আন্দোলনের পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিগত 15.5 বছর যারা জুলুমের শিকার হয়েছিল তাদেরকে একটি সুযোগ দিয়েছে ভর্তি হওয়ার জন্য। আমি এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, ভর্তি হয়েছেন আবার নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই জন্য, যারা নির্বাচনে প্রার্থী হবেন এই আশায় না, আমি তো মাস্টার শেষ করতে হবে, আমি ভর্তি হয়েছি বেশি। আমি যেটা বলছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমি আবার ধন্যবাদ জানাই, যারা বিগত 15.5 বছরে রাজনৈতিক বিরোধী মতের কারণে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা যেমন শেষ করতে পারেন তাদেরকে যে সুযোগটা দিয়েছেন, এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই। জিসান ভাই, আপনাকে যদি তারেক রহমানের সাথে বৈঠকে যেটা আমরা পত্রিকায় পাচ্ছি, সেটা হচ্ছে তারেক রহমান সম্ভবত 2013 থেকে 14 সেশন বা তার আগের ব্যাচগুলোকে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিরুৎসাহিত করা যায়, তাহলে তো আপনি এমনিতেও বাদ পড়ছেন, নিরাশ হচ্ছেন না? এটা আসলে, এটা আপনি যেটা বলেছেন, এটা এখানে একটা মিস ইনফরমেশন গ্যাপ রয়েছে আর পত্রিকা নিয়ে। হ্যাঁ, এখানে আমি নিরুৎসাহিত করেছেন। এটা হলো ঢাকা, আমি তো বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে কার আবেদন রয়েছে, কার জনপ্রিয়তা রয়েছে, কাকে দিলে ডাকসু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, কাকে দিলে এখানে পাশাপাশি
আমাদের দলের ভাবমূর্তি এখন উজ্জ্বল হবে এবং এখান থেকে ডাকসু সাধারণ শিক্ষার্থীদের মন জয় করে জাতীয় রাজনীতি পরবর্তী বিএনপিকে এফোর্ট দিতে পারবে এমন একটি নেতৃত্ব এখান থেকে বের হয়ে আসবে বলে আমি মনে করি। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছোট করে শেষ করি, এমন আশ্বাস পেয়েছেন কোন ধরনের প্রার্থী হবেন বিপি বা জিএস এরকম? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে ছাত্র দলের পক্ষ থেকে কোনো আশ্বাস? ছাত্র দলের পক্ষ থেকে আমাদের সহযোদ্ধা যারা রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন, আমার ডিপার্টমেন্টের, আমার হলের, আমার এলাকার, আমার কলেজের, আমি বিশ্ববিদ্যালয়ের 15.5 বছর কিন্তু আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং সাংস্কৃতিক জীবন থেকে আমরা কিন্তু চরমভাবে নিগৃহীত হয়েছি, কোনো কিছু কিন্তু উপভোগ করতে পারিনি, কিন্তু তারপরে আমরা যতটুকু সুযোগ পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে বারে বারে আমরা যাওয়ার চেষ্টা করেছি। সেক্ষেত্রে এখান থেকে তারা অনেক সময় তারা আমাদের আমি যদি বলি, তবে এভাবে যদি বলি তাহলে এই ছাত্র দলে যারা প্রার্থী হবেন তাদেরকে কি আসলে ছাত্রদল কেন্দ্রীয় কমিটি বাছাই করবে নাকি আসলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাছাই করবেন? এটা একটি টিম করে দিয়েছেন আমাদের বিএনপির সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান। উনি যে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদ রয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছেন তাদের সমন্বয়ে উনি একটি প্যানেল করে দিয়েছেন এবং অতীতে যারা ডাকসুর যারা পরিচালনা করেছে, অতীতে যারা ডাকসুর নেতৃত্ব দিয়েছিল তথা 90-এর দশকের সেই সকল নেতৃবৃন্দের সাথে কিন্তু আমরা 2019 সালেও দেখেছি তাদের সমন্বয়ের মাধ্যমে তাদের পরামর্শের ভিত্তিতে কাকে দিলে বিশ্ববিদ্যালয়ের প্রকৃতপক্ষে ওখানে আমরা জয়লাভ করতে পারবো। সেই প্যানেলে কি বিএনপির কেউ আছেন না শুধু ছাত্রদল? না, ছাত্রদল থেকে বের ওঠা যারা শুধু তারা, এখন হয়তো ওনারা অনেকে বিএনপি অনেক দায়িত্বশীল জায়গায় থাকতে পারেন। মানে তাহলে ছাত্রদলের বিষয়ে বিএনপি এই বিষয়গুলো নির্ধারণ ছাত্রদল মেইন ডিটারমিনার, ছাত্রদল বেড়ে এখন বিএনপি তে গেছেন, কিন্তু ছাত্রদল কেন্দ্রীয় ছাত্রদল নেবার মতো কেন্দ্রীয় ছাত্রদল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তারা এটা চূড়ান্ত করবেন, কিন্তু এটা যদি কোথাও মানে অ্যালামনাইর কথা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই যারা ছিলেন তাদের দিয়ে একটা কমিটি করা হয়, বর্তমান ছাত্রদল সেটা পাচ্ছেন না, এটাই তো এরকম না ছাত্রদল পাচ্ছে কেন্দ্রীয় ছাত্রদল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল রানিং কমিটির কেন্দ্রীয় ছাত্রদল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তাদের সমন্বয়ে মানে প্যানেলটি নির্বাচিত হবে। কিন্তু এখানে যদি কোনো ধরনের অসঙ্গতি দেখা যায় এটাকে যাতে একদম ইমপ্যাকেবল একদম নিষ্কলুষ, কালকে তো লাস্ট ডেট 19 তারিখ অলরেডি আমাদের কাজ চলছে মানে মোটামুটি একটা আশা, মানে আমরা কি কোনো ধরনের কালকের মধ্যে একটা কোনো খবর পাবো? আমাদের বললাম তো যে ফেসিবাদের দোষর যারা তাদের বিচার এবং আমাদের ডাকসুর প্রস্তুতি সার্বিকভাবে দুটি আমাদের সমান্তরালভাবে চলছে। ধন্যবাদ। একটু ওয়ালিউল্লাহ, আপনি বলতে চেয়েছিলেন, আসলে কিছু একটা বলতে চেয়েছিলেন, আমি আপনাকে স্টপ করিয়েছিলাম। ছাত্রদল কমিটি এখনো দিতে পারছে না, আজকে 17 আগস্ট, কালকে 18 আগস্ট মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন এবং 19 আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ওনারা বলছেন। আবার সেই সাথে আরেকটা হচ্ছে মমিনুল ইসলাম জিসান ভাইও প্রার্থী হবার জন্য আমি যেহেতু আমার দীর্ঘদিনের রাজপথে সহযোদ্ধা, আমি ওনাকে বেশ ভালো পজিটিভ জানি, সবসময় ওনার জন্য আমি মঙ্গল কামনা করি, হ্যাঁ শুভকামনা করি। ওনার কথার প্রেক্ষিতে আমি দুইটা কথা বলি। এখন বর্তমানে স্টিল নাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র দলের প্যানেল দিবে, 3টা প্যানেলে এখানে অদৃশ্যভাবে কাজ করতেছেন, যার ফলে নিজেদের মধ্যে নেগোসিয়েশন করতে পারতেছে না। এটা জনাব তারেক রহমান নিজে এটাকে বসে একটা অভিভাবকের দায়িত্বে নিয়েছেন। কিন্তু আমরা যেটা চাই রিফর্ম বাংলাদেশ, যেহেতু আমরা কোনো রাজনৈতিক দল না, সামাজিক এবং রাজনৈতিক হচ্ছে একটা প্রেশার গ্রুপ, সেই হিসেবে আমি কিসের ভিত্তিতে বলছেন ওরা 3টা গ্রুপ? না গোয়েন্দার তথ্য না, এটা কিছু কিছু, যেমন ধরো হচ্ছে আমাদের ওই যে ভাই আছে কি জানি সাহস ভাই আছেন, ওনার একটা জায়গা থেকে জাতীয়তাবাদী ছাত্রদল দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এখন ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত, ওনার নেতৃত্বে তো আমাদের কেন্দ্রীয় ছাত্রদল এবং ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বগুড়ার নেতৃত্বে আমরা এখন ক্যাম্পাসে আপনি যান গেলে মুখে শুনবে, একটু শুনি আমি বলছি না, আপনি যেটা মিস ইনফরমেশন, আপনি যদি একটা মানে মন করে কিছু বলে দেন, এই তথ্যটাই দিচ্ছি না, আপনি অবশ্যই সমাধান দিয়ে আমি কথাটা বলি। 3টা দল আমি একটু জানতে চাচ্ছি, এই 3টা দলের নেতৃত্ব কারা কারা দিচ্ছে? যেমন ধর এই যে ভাই আছে, উনিও প্রার্থী হওয়ার একটা সম্ভাবনা উনি মনে মনে আক্ষেপ করছেন। সাহস সাহেব ছিলেন, উনিও নিজেও প্রার্থী হওয়ার একটা সম্ভাবনা আছে। হ্যাঁ, আরেকটা আপনি ক্যাম্পাসে গিয়ে দাঁড়াবেন, দেখবেন যে বিভিন্ন লোক মুখে বা মারফতে বলবেন যে হ্যাঁ অমুক প্রার্থী হওয়ার আছে, অমুক প্রার্থী হওয়ার দৌড়ের আগে আছে, অমুক প্রার্থী হওয়ার দৌড়ের আগে আছে। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য তো এখানে। এখানে আমি একটু বলি যে নিজেদের ভিতরে কিন্তু একটা ইন্টারকোন্দল হওয়ার সম্ভাবনা থাকে, অন্তকোন্দল। সেই অন্তকোন্দলটা হয়ে গেলে তারা নিজেরা হ্যাঁ আমিও প্রার্থী, আপনিও প্রার্থী, উনিও প্রার্থী, আমরা যদি বসে বলি যে ভাই যেহেতু আমরা একই সংগঠন করে প্রার্থী আপনি হন, আমরা সাপোর্ট দিচ্ছি, এর থেকে সমাধান কিন্তু আর নাই। কিন্তু আপনি প্রার্থী হচ্ছেন কেন, আমার গ্রুপ আপনাকে অ্যাট্রাক্ট করবে, ওনার গ্রুপ অ্যাট্রাক্ট করবে, এই ধরনের জুলাই আন্দোলন পরবর্তী আমি ব্যাপারটা ক্লিয়ার করি,
ওখানে হামলা মামলার কোনো ঠাঁই নাই। না, হামলা মামলা আমি বলি যেহেতু রিফর্মটা নিয়ে আমি কাজ করি, আমার কথা হচ্ছে আমরা চাচ্ছি এই ধরনের কৃষ্টি কালচারটা পরিবর্তন করা যায় কিনা। আমরা একই দলের প্রার্থী, আমরা 2 জন মিলে 3 জন মিলে সিদ্ধান্ত নিয়ে নিতে পারি, ভাই আপনার প্রার্থী হন না, আমরা আপনাকে সহযোগিতা করি। কিন্তু আমাদের ভিতর যদি কোন দল থাকে পাচ্ছে না কেন? কারণ আমি চাচ্ছি যে আমি কাউকে ছাড় দিব না, আপনি চাচ্ছেন যে আপনি ছাড় দিবেন না, ও চাচ্ছে ও ছাড় দিবে না। কিন্তু দেখেন ছাত্র শিবিরটা দেখেন, ওরা যদি বলে যে হ্যাঁ প্রার্থী হবে, আর দ্বিতীয় কেউ এখানে প্রস্তাবই দিবে না বা আসবে না। কিন্তু আমাদের যদি প্রার্থী আপনি হন, তখন আমি ছাড় দিতে রাজি। আচ্ছা, আমি মূল বিষয়টা বলি, যেহেতু আমার এটা হচ্ছে ছাত্র সংসদ, ওনার কথার প্রেক্ষিতে এটা হচ্ছে বিএনপি থেকে নীতি নির্ধারণ যারা আছে ওনারা এটা সিলেকশন করে দিবে। তাহলে এটা বিএনপি থেকে বলি না তো, আমরা বলেছি কেন্দ্রীয় ছাত্রদল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল যারা রয়েছে তাদের সমন্বয়, এটা হচ্ছে কেন্দ্রীয় ছাত্রদল। কিন্তু দেখেন কেন্দ্রীয় ছাত্রদলের তারা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলো কেন হয়? ওই শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রে কিন্তু হয়, ওই রিলেটেড। কিন্তু এটা যদি বাইরে থেকে মেকানিজম করে, এটা তো আর কোনো বাইরে থেকে দেখছেন কোথায়? আমি একটু সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাইরে থেকে কোথায়? শিক্ষার্থী এটা সাবেক হয়ে গেছে, এখন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়, রাকিব ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নাসির ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আসল কথাটা বলি, আপনি কি মনে করেন অন্যান্য সংগঠনগুলো তাদের মাদার কনসার্ন গুলো তাদেরকে মাদার কনসার্ন নিলেও আমি কোন জিনিসটা চাচ্ছি, এটা হচ্ছে ছাত্র কেন্দ্রিক হবে, শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক হবে, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে শিক্ষকগুলা রাজনীতির বাইরে থাকবে, নিউট্রাল ভাবে এখানে কাজ করবে, ওর নিরপেক্ষভাবে ভূমিকা করবে। আমরা শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার্থীদের মধ্য থেকে আমি কোন মেসেজটা দিতে চাচ্ছি, এটার মাধ্যমে কোন মেসেজটা দিতে চাচ্ছি, যে সংগঠনগুলা হোক ছাত্র বান্ধব, হ্যাঁ, যেটা আমাদের আমার আমাদের শিক্ষার্থীদের মধ্য থেকে তাদের চাওয়াকে ধারণ করে, তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদের একদম সবচেয়ে পরিচ্ছন্ন, স্মার্ট এবং ছাত্রদের মধ্যে যার অবস্থান রয়েছে, আমরা ওই জিনিসটা এখনো স্ক্রুটিনি করছি, যাচাই বাছাই করছি। যাদের তুমুল জনপ্রিয় যে ছাত্রতা, তার নেতৃত্বে কিন্তু আমরা প্যানেল সাজাবো, এবং আমরা এক এবং ঐক্যবদ্ধ, আমাদের ভিতরে কোনো ফাটল নেই, আমাদের প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, আমাদের ইচ্ছা থাকতেই পারে, গণতান্ত্রিক মূল্যবোধের আপনার প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা থাকতে পারে, কিন্তু আমরা আমাদের যে হাইকমান্ড তথা ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তে জাতীয়তাবাদী ছাত্রদল একদম ঐক্যবদ্ধ থাকবে এবং এখনো রয়েছে। না, আপনি উনি যে বলছেন আপনাদের 3টা গ্রুপ দাঁড় হয়ে গেছে, গ্রুপ দাঁড়িয়েছে ঢাকা ভার্সিটি। আমি আমার জায়গা থেকে প্রার্থীতে আমার যারা সহযোদ্ধা রয়েছে, আমার যারা কলিগ যারা রয়েছে, তারা বলছে যে ভাই আপনি প্রার্থী হন, আমরা আপনাদের পক্ষে কাজ করব। উনি হয়তোবা এক পক্ষে আছেন, ওনার যারা অ্যাসোসিয়েট রয়েছেন, ওনারা তো আমার ডিপার্টমেন্ট পলিটিক্যাল সায়েন্স, উনি কোন ডিপার্টমেন্টে পড়ছেন জানেন না, নাকি অনুসারী আসলে না অ্যাসোসিয়েটস বলতে আমি যারা পলিটিক্যাল সায়েন্সে আমি পড়াশোনা করছি, উনি হয়তোবা অ্যাপ্লাইড ম্যাথে পড়ছে, ওনার অ্যাপ্লাইড ম্যাথের যারা রয়েছে তারা ওনাকে উৎসাহ দিচ্ছেন যে জি ভাই আপনি দাঁড়ান। আমার যারা অ্যাসোসিয়েট রয়েছে তারা বলছে ভাই আপনি তো, আপনারা কি আমরা খুব ভালো চিনি, আপনি দাঁড়ান। এটাই তো এখন পর্যন্ত। কিন্তু যখন কেন্দ্রীয় ছাত্রদল কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সমন্বয়ে যে প্যানেল ঘোষণা করবে, ছাত্রদল ওই প্যানেলের পাশে থেকে সর্বোচ্চ কাজ করবে, জয় নিশ্চিত করার জন্য কাজ করবে। কিন্তু এটা কি আপনি ব্যর্থতা মনে করেন কিনা? আমার প্রশ্ন, আমার জানার ইচ্ছা যে ছাত্রদল যদি উনার অভিযোগ যদি সত্য হয়, 3টা গ্রুপ যদি থাকে, 3টা গ্রুপের কারণে আপনাদের যে কেন্দ্রীয় ছাত্রদল সেটাকে কি বলে, এটাকে ম্যানেজ করতে পারছেন না, যার আমি শেষ করি প্রশ্নটা, অথবা বিএনপি কেন্দ্রীয় যারা নেতা আছেন তারাও ম্যানেজ করতে পারছেন না, যার ফলশ্রুতিতে লন্ডনে বিএনপি বলছি, প্রথমে বলছি এত দূর যার কোনো কোয়েশ্চেনই এখানে অবকাশ নাই। আমি প্রথম বললাম এত বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে আমরা শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং ঢাকা কেন্দ্রীয় ছাত্রদল তারাই এটার জন্য এনাফ। আর যে 3টা পক্ষ বারে বারে বলছেন, আসলে 3টা পক্ষ না, আমি তো বললাম প্রথমে জিনিসটা আমি ক্লিয়ার করেছি, কিন্তু কম 3টা পক্ষ মানে 2টি পক্ষ বা কয়টা পক্ষ? কোনো পক্ষ না। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্রদলে কমসে কম এখন 10 জন ভিপি প্রার্থী হয়তো বা ইচ্ছুক। আচ্ছা, আমি 20 জন দুজনের নাম বলি, যদিও ছাত্রদলের কোন পর্যায়ের নেতা ডাকসু নির্বাচন করবে সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, তবে ছাত্রদলের ভিপি ও জিএস প্রার্থী হিসেবে 2 জনের নাম আলোচনায় আসছে। তারা হলেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান ও কবি জসিমউদ্দিন হল শাখার আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। আপনি কি মনে করেন আসলে এই 2 জনের নাম আসতেছে? আরো আছে, আমি যে প্রথম যে পত্রিকায় আসছে, এখন জি পত্রিকা আসছে, পত্রিকা আর কয়জন নাম, পত্রিকা আর অনেক নাম আসছে পত্রিকায়। যদি আপনি আপনি বলেন, আমি পত্রিকায় আপনি আরো কাকে আছেন?
প্রার্থী হওয়ার পত্রিকাতে আমার নাম তো সেভারাল টাইম এসেছে, আমার নাম কালের বেলা, দিনকাল, তারপর এই আমার দেশ সকল পত্রিকা কিন্তু আমাকে ফলো করে কিন্তু প্রার্থীরা ঘোষণা করে, তারা কিন্তু আপনার নামও আছে অনেক। এই দুইজনকে যদি নাম ঘোষণা, এই দুইজনের প্যানেল যদি ঘোষণা হয়, আপনি সেখানে একমত হবেন? সবাই কাজ করবো। আমাদের বললাম, আমাদের সেন্ট্রাল ছাত্রদল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যে প্যানেল মনোনীত করবে, জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়, সেন্ট্রাল ছাত্রদল শুধু নয়, সারা বাংলাদেশে আমাদের যে ওয়ার্কফোর্স রয়েছে সর্বশক্তি আমরা এখানে নিয়োগ করে এই প্যানেলকে মানে সারা বাংলাদেশ থেকে মানুষ আনবে না। আমাদের যারা ভোটার রয়েছে, যারা ভোটার রয়েছে, আমি বলি এটা আমাদের নির্বাচনী স্ট্র্যাটেজি, মানে যারা ভোটার তাদেরকে আনবেন সারা বাংলাদেশ থেকে। না, আমাদের ধরেন আমি একটা এলাকা পজেস করি, আমার তো এলাকা, আমার যারা অ্যাসোসিয়েট রয়েছে, আমাদের স্থানীয় বিএনপি যারা রয়েছে, তারা যদি আমাকে একটা রিকোয়েস্ট করে যে ভাই এই প্যানেলে ভোটটা দিও, আমি ওইটা বলছি, এটা আমাদের নির্বাচনী স্ট্র্যাটেজির কথা বলেছি। মানে সবাই সহযোগিতা করবেন। হ্যাঁ, জি, সহযোগিতা ও যদি পাইতো, আমি নিজে পার্সোনালি বলতে হ্যাঁ ভোটটা ওকে কি তথ্য দিতে চেয়েছিলেন, যদি একটু দিতেন। আমি যে তথ্যটা দিতে চাচ্ছি, প্রচারের মধ্যে আমাদের যারা দলীয় রয়েছে, যেহেতু দলীয় বাংলাদেশ ছাত্রদল থেকে আমরা প্যানেল দিচ্ছি, আমাদের সারা দেশে ছড়িয়ে ছিটে আমাদের যে দলীয় প্যানেল রয়েছে, আমাদের ধরেন আজকে যে ছেলেরা কলেজে পড়ে, পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে, কিন্তু সেখানে আমাদের ইউনিট রয়েছে, আমাদের ওই ইউনিটের সভাপতি সেক্রেটারি কাজে লাগে, আমরা প্রচারণার কাজে লাগে, মানে ওদেরকে প্রচারণায় কাজে লাগাবে যে আমাদের এই প্যানেলে ওখানে একটা ভোটটা যেন দেয়, বা যে এখন কলেজে পড়ছে তার বড় ভাই তো ছাত্রদলের বা ইউনিভার্সিটির স্টুডেন্ট হইতে পারে, তাকে বলবে হয়তো। ধরুন কারমাইকেল কলেজের একটা আমাদের ওখানে একটা ইউনিট রয়েছে, যে আগে ওখানে পড়াশোনা করতে, এখন সে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে, আমি যে কারমাইকেল কলেজ ছাত্রদল সভাপতিকে বলে দেই যে ভাই তুই আমাদের প্যানেলকে তুমি কাজ করো। মানে আপনি এটা বুঝাতে চান সারা বাংলাদেশ থেকে ওয়ার্কফোর্স আনবেন না? আমি যে বিষয়টা, আমরা যেহেতু আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, জয়ের জন্য আমাদের যা কিছু জয় হোক, এটা আমি নিজেও শুভ কামনা করি, কারণ আমি তো আর এর বিরোধিতা করছি না, আমি করছি। আবার শিবিরকেও শুভকামনা করেন কিনা? হ্যাঁ, শিবিরকেও তো শুভকামনা করতে পারেন। হ্যাঁ, আমি শুভকামনা করি, প্রত্যেকটা সংগঠনকে আমি শুভকামনা করি যেন একটা সুষ্ঠু ধারার নির্বাচন হোক, এবং জাতি যেন এখান থেকে কিছু একটা ভালো কিছু শিখে, এবং এই ছাত্র সংগঠনের ছাত্র যেন আগামী দিনে বাংলাদেশের নেতৃত্বে আসুক, আমরা এটা চাই। কিন্তু বাংলাদেশের রাজনীতি যারা এখন আছে, মুরব্বীরা, তারা দেখবেন যে এই জিনিসগুলো টলারেট করতে পারে না, কারণ তারা চিন্তা করে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে ধরেন আমার যে সহযোদ্ধা আছে, উনি যদি আজকে ভালো একটা অবস্থানে এসে চিন্তা করে যে আমি বিএনপির রাজনীতি করি, উনি ভবিষ্যতে ভালো একটা ডাকসুর থেকে নির্বাচিত হয়ে আসলে আমার জায়গায় বসবে, আমি আমার মন্ত্রিত্ব হারাবো, আমি আমার এমপি হারাবো, তাহলে আমি কি করব? তা কিন্তু সুযোগ দিব না। এইগুলা কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দলগুলা চলছে, শুধু তাই না, এবং যে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানের যে অবস্থানগুলো দেখেন এবং বাইরের দেশের শিক্ষা অবস্থানগুলো দেখেন, এখানে জাস্ট একটা ছবি আমি আপনাকে দেখাই। উপরে একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা হচ্ছে আমার শিক্ষা প্রতিষ্ঠান, যার গেটে দেয়ালে এমন কোনো ব্যানার নাই, ফেস্টুন নাই, নির্দিষ্ট দুইটা একটা দলের, কিন্তু এই নিচের ছবিটা দেখেন, এটা বাইরের একটা দেশের একটা বিশ্ববিদ্যালয়, কিন্তু সেখানে কোনো ব্যানার ফেস্টুন নাই। তাদের পরিবেশগুলা দেখবেন যে শিক্ষা বান্ধব, পরিবেশ বান্ধব, এবং ওইটা দেখবেন যে একটা ফ্যামিলিয়ার একটা ব্যাপার থাকে, শিক্ষার্থীদের কল্যাণমূলক যে কাজগুলো করে তারা সেই কাজগুলো করে। ওরা চিন্তা করে যে একটা স্টুডেন্ট সে পড়াশোনা করে দেশের সম্পদ কিভাবে হবে, আর আমরা চিন্তা করি যে ছাত্র রাজনীতিতে এসে কিভাবে ভবিষ্যতে টাকা পয়সা ইনকাম করব। কেন দেখেন, একটা জিনিস বলি, আমার দেশে আজকে যে ছাত্র দলের রাজনীতি করে বা অন্য যে কোনো দলের রাজনীতি করে, তার দেখবেন যে 30 বছর হয়ে যাচ্ছে। আমরা নর্মালি কিন্তু বাংলাদেশে হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করে যদি সে পাবলিক থেকে করে 23 থেকে 24 বছর, প্রাইভেট না, সরি ভুল বললাম, যদি পাবলিক থেকে করে, প্রাইভেট থেকে করে তাহলে 23 থেকে 24 বছর বা 25 বছর, আর পাবলিক থেকে হলে 25 থেকে 26 বা 27 বছর, আর জাতীয় বিশ্ববিদ্যালয় করলে সেটা 30-32 হয়ে যেত। এখন হচ্ছে সেশনটা একটু কমে আসছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো একটা ছেলে সে 26 বছরে গ্রাজুয়েশন কমপ্লিট করে, এবং কমপ্লিট হওয়ার পরেও সে ছাত্র রাজনীতি বহন করে, তার বয়স থাকে 33 বছর 34 বছর। ধরেন আমি আমার বয়সটা দিয়ে এক্সাম্পল দিই, সে যদি শিক্ষার্থীদের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চায়, এইটাই বলছি, কেন আমার শিক্ষার কল্যাণে থাকতে হবে? আমার রাষ্ট্রের কল্যাণে আসো। তোমার যখন ছাত্র ছিল, তুমি ছাত্র কল্যাণে কাজ করছো, এখন তোমার ছাত্রত্ব শেষ, তুমি দেশের কল্যাণে, জনগণের কল্যাণে আসো। আমি এইটাই বলছি, আমার বয়স 33 চলতেছে, কিন্তু আমারই সিনিয়র বড় ভাই রাকিব ভাই, উনি ছাত্র দলে এখনো পদ হোল্ড করে আসছেন। উনি ছাত্র কল্যাণে কতটুকু, কিন্তু ওনার দরকার ছিল দেশ এবং জনগণের কল্যাণের জন্য জাতীয় রাজনীতিতে আসা। এখানে আমি একটু বলি, ফ্রান্সের এই যে কিছুদিন আগে আপনার যে প্রেসিডেন্ট হইলে, ওনার নাম হচ্ছে গ্যাব্রিয়েল, উনি
34 বছর একটা দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়েছেন, কিন্তু আমার দেশে 35-36 বছর উনি একটা ছাত্র আমার দেশে কিন্তু হয়েছিল, আমি একটু আমার দেশে কিন্তু এত কম বয়সে কিন্তু প্রধানমন্ত্রী হয়েছিল। হয়েছিল। আপনি গ্যাব্রিয়েল আনতেছেন ফ্রান্স থেকে, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কত বছর আপনি দেখেন। আমি সেটাই বলছি, সেই ধারাটা ধরে রাখতো, মানে সেই ধারা থেকে উনি বলছেন সেই ধারাটা ধরে রাখতে ধরে বিগত 15.5 বছর ফ্যাসিলিটি শাসনের কারণে। আপনি রাকিব ভাইয়ের উদাহরণ টেনেছেন, রাকিব ভাই কতদিন জেলখানায় থেকেছিলেন আপনি জানেন। বিএমপি কে বলছেন না, শিক্ষা জীবন কত বাধাগ্রস্ত হয়েছে জানেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটা সার্টিফিকেট অর্জনের বিশ্ববিদ্যালয় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, তাদের সহশিক্ষামূলক যত কাজগুলো রয়েছে, বন্ধু বান্ধবের সার্কেল, সাংস্কৃতিক কর্মসূচি, প্রত্যেকটা কিন্তু অন্যান্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট কিন্তু মূল্যবান, অবশ্যই মূল্যায়ন আছে, এটা মূল্যায়ন করতে হবে। শুধু বিরোধী মতের কারণে, বিরোধী আদর্শের কারণে জাতীয়তাবাদী ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী সার্টিফিকেট অর্জন করতে পারে নাই, বিশ্ববিদ্যালয়ের কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডে তারা অংশ, এই ক্ষেত্রে যদি হয় জীবনের চেয়ে অনেক চরম মূল্য তাদের দিতে হয়েছে। এই ক্ষেত্রে যদি হয়, আমি নিজেই বলি ছাত্রদলের এমন ভাইকে দেখছি সে না খেয়েছিল, চলতে পারে না, এই আপনার হামলা মামলার ভয়ে বাড়িতে যাইতে পারে না, কিন্তু দেখেন তারা যে দলের পারসেপশন তারা ধারণ করে, ওই দলের বড় বড় কেন্দ্রীয় নেতা যারা এমপি ছিলেন, যারা মন্ত্রী ছিলেন, এই ছেলেপেলেদেরকে কখনোই দেখে নাই। আমি নিজে পার্সোনাল বলছি, ভাই ছাত্রদলের ছেলেটা খেতে পারতেছে না, পড়াশোনা করতে পারতেছে না, বাড়ি যেতে পারতেছে না, তাকে একটু সার্ভিস দেন না, কয় ভাই এখন আপাতত সুযোগ নাই। এই যদি হয় আমাদের জাতীয়তাবাদী, আমি কিছু উদাহরণ দিতে পারবো, আমার হাতে এরকম উদাহরণ আছে। আমি আরেকটা জিনিস বলি, সমালোচক বলি, আপনি যেটা বলেছেন জাতীয়তাবাদী আদর্শের যারা বিশ্বাস, আমরা সবাই একটা পরিবারের মতো। আমরা যখন জেলে ছিলাম, রাজপথে ছিলাম, আমরা কিন্তু একটা রুটি হয়তো দুইজনে ভাগ করে খেয়েছি, আমি দেখেছি। কিন্তু আপনি যেভাবে বলছেন, ব্যাশিং করছেন যে আমাদের কেন্দ্রীয় নেতার খোঁজ খবর নেন, আসলে ঠিক না। ভাই দেশটা যখন অনেকেই আছে করেন, আবার অনেকেই আছে করেন। জনাব তারেক রহমান একদম তৃণমূলের ঘরে ঘরে খোঁজ খবর নিয়েছেন, যারা অভাবগ্রস্ত ছিল, যারা বেশি জরাজীর্ণ ছিল, তাদের সাহায্য সহযোগিতা করার জন্য আমাদের একটা হেল্প সেল ছিল। আপনি যেমন বলতেছেন, ধন্যবাদ। আমাকে সময় নেই একদম। মমিনুল ইসলাম জিসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল, উনি যে বলতেছেন তারেক রহমান সাহেবের কথা বলতেছেন, এই তারেক রহমান সাহেবের আদর্শটা প্রত্যেকের ভিতরে ধারণ করা। আহ্বায়ক রিফর্ম বাংলাদেশ, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আলোচনা করবার জন্য, আজকে অনুষ্ঠানে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এই পর্যন্ত 37 বার, এর মধ্যে 29 বার অনুষ্ঠিত হয়েছে ব্রিটিশ ও পাকিস্তান আমলে, আর স্বাধীনতার 53 বছর পর শিক্ষার্থীরা ভোট দিতে পেরেছেন 8 বার। যদিও 2019 সালে হচ্ছে সর্বশেষ নির্বাচন। আমাদের যে লেজুর ভিত্তি রাজনীতি, এই রাজনীতির কারণে যারাই ক্ষমতায় এসেছে তারা বারবারই আমাদেরকে এই ছাত্র সংসদ নির্বাচনগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করেছেন, অর্থাৎ ওখান থেকে নির্বাচন না করার একটা রীতি তৈরি করার চেষ্টা করেছেন। তবে 2019 সালের পর এবার 6 বছর পর আবার নতুন করে একটা আশার আলো দেখা যাচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে। ডাকসু সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন তফসিল ঘোষণা করা হয়েছে। তো দর্শক, আমরা সেই 9 সেপ্টেম্বর পর্যন্ত আমরা অপেক্ষা করবো আসলে কি উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে সে প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আপনারা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান দেখবার জন্য আপনাদেরও প্রাণ ঢালা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন সবাই।